অনার্সের 4th ইয়ারের ডিউটি ছিল। তারপরে একটা ব্যাচ পড়িয়েছি, তারপরে আপনাদের এই অনলাইন ক্লাসে আসলাম। অনেকে আজকে নতুন জয়েন করেছেন জুম মিটিংয়ে, এবং এই ক্লাসে যেহেতু অনেকে নতুন, সুতরাং আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মুন্না স্যার, 35তম বিসিএস এ গণিতে প্রথম হয়েছিলাম। আর আজকে আপনাদের ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। একটু বোর্ডে দেখে নেবেন, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ। শুরুতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে ক্লাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। যেখান থেকে আপনার অসুবিধা হবে সেখান থেকে আপনি হয়তো হ্যান্ড রাইজ করবেন অথবা কমেন্টসে ক্লিক করবেন, কমেন্টসে বলবেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য। আজকের ক্লাসের মূল পর্বে যাওয়ার পূর্বে এখানে কি কি বিষয়ে আলোচনা করা হবে তার একটু রোডম্যাপটা দেখে নিব। আজকের ক্লাসে আপনাদের শুরুতেই ত্রিভুজের সংজ্ঞা দেখানো হবে। এরপরে আমরা যে ত্রিভুজের চিত্র নিব, সেই চিত্রের মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরব। এরপরে একটি ত্রিভুজের মধ্যে যে লম্ব রয়েছে এবং মধ্যমা রয়েছে, লম্ব এবং মধ্যমার যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা ব্যাখ্যা করা হবে। এরপরে ত্রিভুজের সাধারণ যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হবে। যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই যে ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্যের কথা যে বলা হলো। যেমন সমবাহু ত্রিভুজে আমরা জানি তিনটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজে আমরা জানি দুইটি বাহু সমান, আর বিষমবাহু ত্রিভুজে আমরা জানি তিনটি বাহু দৈর্ঘ্য ভিন্ন। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি এবং বিষমবাহু ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ত্রিভুজ যেভাবেই না হোক না কেন, সেক্ষেত্রে সকল ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এভাবে করে ত্রিভুজের যে সকল কমন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো। অতঃপর আমরা জানি বাহুভেদে ত্রিভুজ আছে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এর প্রত্যেকটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলা হবে। এরপরে আমরা জানি কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ। এই বিষয় সম্পর্কে আমরা কথা বলবো এবং বলে দেব যে কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের একটু সময় নিয়ে কাজ করতে হবে। এরপরে আমরা দেখাবো ত্রিভুজের সর্বসমতা। দুইটি ত্রিভুজকে আমরা কখন সর্বসম বলতে পারবো, কখন সর্বসম বলা যাবে না। এরপরে ত্রিভুজের অভ্যন্তরে যে কেন্দ্র রয়েছে, যে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, এই বিষয়ে নিয়ে কথা বলা হবে। এবং সবশেষে আমরা দেখাবার চেষ্টা করব ত্রিভুজ সংক্রান্ত যে গাণিতিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাদের জ্ঞাতার্থে বিষয়টা আরেকবার সুন্দর করে রিপিট করছি, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। আমরা শুরুতে একটু জেনে নেই যে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় দেখব। প্রথমে ত্রিভুজের আমরা সংজ্ঞা দেব এবং সংজ্ঞার ক্ষেত্রে যে চিত্র দেওয়া হবে সেই চিত্রের মধ্যে কি কি বিষয় রয়েছে সে বিষয় নিয়ে কথা বলা হবে। এরপরে লম্ব এবং মধ্যমার বিষয় নিয়ে কথা বলা হবে, ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হবে, বাহুভেদে ত্রিভুজ নিয়ে কথা বলা হবে, কোণ নিয়ে ত্রিভুজ নিয়ে কথা বলা, কোণভেদে ত্রিভুজ নিয়ে কথা বলা হবে, ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজের কেন্দ্র এবং সবশেষে ত্রিভুজ সম্পর্কিত যে গাণিতিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে আপনাদের যে কোনো জায়গা থেকে যদি কোনো প্রশ্ন উদয় হয় অবশ্যই আপনি শেয়ার করবেন, আমার সাধ্যমতো আমি বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি।
স্যার বিসিএস এর জন্য যে সবাই বলে বোর্ড বইগুলো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সলভ করার জন্য, তো অনেকে বলে যে এটা সিলেবাসে যে মানে টপিক গুলো আছে সেই টপিক গুলো শেষ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওই টপিক গুলোই শেষ করব নাকি সম্পূর্ণ বইগুলো শেষ করব? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নেই, যদি আপনার শুরুটা হয় অনার্স ফার্স্ট ইয়ার থেকে, যেমন সবার প্ল্যান কিন্তু এক রকমের না। কেউ ফোর্থ ইয়ার কমপ্লিট করে তারপর বিসিএস এর জন্য জার্নি শুরু করে, কেউ অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে। যদি আপনার শুরুটা ফার্স্ট ইয়ার থেকে হয়, তা সেক্ষেত্রে আমি বলবো যে বিষয়টা সিলেবাসে অন্তর্ভুক্ত নয় সেগুলো আপনি অবশ্যই পড়বেন। আর যদি আপনার শুরুটা শেষ দিকে হয়, যেমন মনে করেন অনার্স থার্ড ইয়ার থেকে বা ফোর্থ ইয়ার থেকে, সেক্ষেত্রে আমি প্রথম বলবো মানে পিএসসি যে সিলেবাসটা নিবেন, সিলেবাসের সাথে রিলেটেড যে টপিকস গুলো রয়েছে, যেমন সূচক লগারিদম, আপনাকে প্রথমে খুঁজতে হবে সূচক লগারিদম বইয়ের কোন বইয়ের যে রয়েছে সেখান থেকে পড়ে ফেলতে হবে। আবার সেট রয়েছে, দেখতে হবে সেট কোন বইতে রয়েছে। তার মানে সিলেবাসটা কমপ্লিট করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আগে কমপ্লিট করতে হবে। আর যদি ফার্স্ট ইয়ার থেকে হয় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে বেসিকটা ক্লিয়ার করার জন্য সম্পূর্ণ বইটার বিষয়টাই পড়া উচিত। আশা করি জি বুঝতে স্যার, পেরেছি। ধন্যবাদ। জি স্যার, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, একটু আমরা স্যার তাহলে মূল একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা গত ক্লাসে যে ওই যে বহুভুজ পড়তেছিলাম, এটা কি তারই ধারাবাহিক ক্লাস নাকি? না, না, তার ধারাবাহিক না। একটু বলে রাখি যে গত ক্লাসে আমরা বহুভুজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে বহুভুজ সম্পর্কিত 14টা রুল দেখানো হবে। জি তার স্যার। মধ্যে আমরা 7টি রুল কমপ্লিট করেছিলাম। বাকি বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে। কিন্তু আজকে শুনেছি অনেকেই জুম অ্যাপে মিটিং এ নতুন জয়েন করেছেন। সেক্ষেত্রে যদি আজকে সেই 8 নম্বর কোণ থেকে মানে টপিকস নিয়ম থেকে শুরু করা হতো, বিষয়টা অনেকেরই ভালো লাগতো না। তো এই কারণে আজকে নতুন একটা টপিক সিলেক্ট করা হয়েছে। কিন্তু আমি আপনাদের ফাঁকে বহুভুজ সম্পর্কে যে বিষয়টা বাকি ছিল সেটা আমি কমপ্লিট করব এবং আমার মনে হচ্ছে যে আজকে ত্রিভুজের বিষয়টা আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো না। কারণ আমি চাচ্ছি একদম ডিপ লেভেল থেকে সুন্দর করে আস্তে আস্তে করে প্রত্যেকটা পর্ব শেষ করতে। তো সে কারণে আমি কোনো বিষয়ে গ্যাপ দিব না। সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব হয় আজকে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো এবং এখানেও যেটুকু বাকি থাকবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি আবারও বলছি যে আপনারা যদি চান যে না আজকে সম্পূর্ণ যতটা সময় লাগুক না কেন আমরা আজকে ত্রিভুজের বিষয়টা শেষ করব, আমি চেষ্টা করব। কিন্তু মানে যদি দেখা যায় যে সময়ের সাথে আমরা যদি সংতুলন না করতে পারি সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা একটু দেখে নিব। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। একটু বোর্ডে সবাই খেয়াল করবেন, এখানে আমরা এবি নিলাম, এখানে আমরা আরেকটি পার্ট নিলাম, এখানে আমরা আরেকটি পার্ট নিলাম। প্রথমে আমাদের বুঝে নিতে হবে যেখানে যে এই অংশটা নেওয়া হয়েছে, এই অংশটা নেওয়া হয়েছে, এই অংশটা নেওয়া হয়েছে, এই তিনটা বিষয় এক বিষয় কিনা। প্রথমে আমরা দুপাশে দুটো তীর চিহ্ন নিয়েছি, বামে তীর চিহ্ন রয়েছে, ডানে তীর চিহ্ন রয়েছে। যদি দুই দিকেই তীর চিহ্ন থাকে এর মানে হচ্ছে দুই দিকেই চলমান, একে বলা হয় রেখা। মানে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। মানে বাম দিকে তীর চিহ্ন মানে বাম দিকে আমি যতই চলি না কেন এর চলা শেষ হবে না, ডান দিকে তীর চিহ্ন মানে ডান দিকে চলা শেষ হবে না। আর পরে যে আমরা দ্বিতীয় চিত্র নিয়েছি, দ্বিতীয় চিত্রে বাম দিকে একটা জায়গায় থেমে গেছে, ডান দিকে জায়গা থেমে গেছে, তার মানে এর দুইটি প্রান্ত বিন্দু রয়েছে। যার দুইটি প্রান্ত বিন্দু রয়েছে তাকে বলা হয় রেখা অংশ। যার দুইটি প্রান্ত বিন্দু রয়েছে তাকে বলা হয় রেখা অংশ। আর যার কেবল একটি প্রান্ত বিন্দু, যেমন আমি বাড়ি থেকে রওনা হয়ে দক্ষিণে চলে গেলাম, দক্ষিণে কত কিলোমিটার যাওয়া হয়েছে তা কিন্তু বলা হয় নাই, তার মানে একটি প্রান্ত বিন্দু রয়েছে অপর দিকে চলমান। তাহলে যার শুধু একটি প্রান্ত বিন্দু তাকে বলা হবে রশ্মি বলা হবে, আর যার দুইটি প্রান্ত বিন্দু তাকে বলা হবে কি রেখা অংশ, আর যার কোনো প্রান্ত বিন্দু নেই তাকে বলা হবে কি রেখা বলা হবে। তাহলে আমরা চিত্রে যে তিনটা বিষয় নিয়েছি এর প্রত্যেকটাই কিন্তু এক একটা রেখা অংশ। যেমন এর দুটি প্রান্ত বিন্দু রয়েছে একটা রেখা অংশ, আবার এর দুটি প্রান্ত বিন্দু রয়েছে একটা রেখা অংশ, এর দুটি প্রান্ত বিন্দু রয়েছে একটা রেখা অংশ।
এখন প্রশ্ন হতে পারে এই তিনটি রেখাংশের মাধ্যমে ত্রিভুজ গঠিত হয়েছে কিনা। এখনো ত্রিভুজ গঠিত হয়নি। যখন আমরা এই তিনটি রেখাংশকে আবদ্ধ করে দেব, অর্থাৎ আটকে দিব, যেমন এখানে প্রথম রেখাংশ নিলাম, এর সাথে দ্বিতীয় রেখাংশকে আটকে দিলাম, তৃতীয় রেখাংশকে আটকে দিলাম, তখন কি হয়ে গেল? একটি আবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা ত্রিভুজের সংজ্ঞায় বলতে পারি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবার দেখেন কয়টি রেখাংশ? তিনটি রেখাংশ। এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হবে ত্রিভুজ। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে বলেছিলাম একটি ত্রিভুজের মধ্যে কি কি বিষয় রয়েছে। তাহলে দেখলাম যে এখানে এবি একটি রেখাংশ, বিসি একটি রেখাংশ, এসি একটি রেখাংশ। তার মানে একটি ত্রিভুজের মধ্যে তিনটি রেখাংশ রয়েছে, তিনটি রেখাংশ রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখনই ত্রিভুজ হয়ে গেছে তখন কিন্তু এই তিনটি রেখাংশ কিন্তু রেখাংশ বলা হবে না, তখন বলা হবে ত্রিভুজের তিনটি বাহু বলা হবে। আগে নাম ছিল রেখাংশ, আর বর্তমান নাম কি? ত্রিভুজের বাহু। একটি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে। এরপরে একটি ত্রিভুজের তিনটি কোণ রয়েছে। কোণ পাবো কিভাবে? যখন দুইটি রেখাংশ কোনো একটি বিন্দুতে মিলিত হয়, ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম একটা ত্রিভুজের মধ্যে তিনটি কোণ রয়েছে। একটু আবার দেখে নেন, যখন দুইটি রেখাংশ কোনো একটি বিন্দুতে মিলিত হয়, ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। তা আমরা দেখলাম একটা ত্রিভুজের মধ্যে তিনটি কোণ রয়েছে। এরপরে এই যে এ বিন্দু রয়েছে, বি বিন্দু রয়েছে, সি বিন্দু রয়েছে, ইহাকে বলা হয় কৌণিক বিন্দু। তাহলে আমরা দেখলাম একটা ত্রিভুজে একটি, দুইটি, তিনটি কৌণিক বিন্দু রয়েছে, তিনটি কৌণিক বিন্দু রয়েছে। এরপরে একটি ত্রিভুজে তিনটি মধ্যমা রয়েছে। কয়টি মধ্যমা? তিনটি মধ্যমা। এখন প্রশ্ন হতে পারে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু, মানে এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু। বলে আবার খেয়াল করবেন, যে কোনো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে আমরা একে নিয়েছি, আর এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এই বিসি এর মধ্যবিন্দু লিখব। আর শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে? মধ্যমা। আবার শীর্ষবিন্দু বি নিলাম, এই বি এর অপোজিট বাহু হচ্ছে এসি। আবার দেখেন শীর্ষবিন্দু বি নিলাম, বি এর অপোজিট বাহু হচ্ছে এসি, এই এসি এর মধ্যবিন্দু নিব, তাহলে কি পাওয়া যাবে? মধ্যমা। আবার শীর্ষবিন্দু সি নিলাম, এর অপোজিট বাহু হচ্ছে এবি, এবি এর মধ্যবিন্দু নিলাম, তাহলে যোগ করলে কি পাওয়া যাবে? মধ্যমা। যে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমা রয়েছে। কয়টি মধ্যমা? তিনটি মধ্যমা। তিনটি মধ্যমা। মধ্যমা বিষয়টা আমরা আরেকটা চিত্র এঁকে দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন এখানে একটা ত্রিভুজ নেওয়া হলো, এই ত্রিভুজে আমরা একটি মধ্যমা আঁকবো। মধ্যমা আঁকার নিয়ম হচ্ছে একটি শীর্ষবিন্দু নিতে হবে। আমরা শীর্ষবিন্দু এ নিলাম, যে শীর্ষবিন্দু ন হবে তার অপোজিট বাহুর মধ্যবিন্দু, যে শীর্ষবিন্দু ন হবে তার অপোজিট বাহুর মধ্যবিন্দু। আমরা অপোজিট বাহুর মধ্যবিন্দু নিলাম হচ্ছে ডি। তাহলে এ এবং বি যখন যোগ করা হবে তখন ইহাকে বলা হবে মধ্যমা। তাহলে আমরা দেখলাম একটা ত্রিভুজের মধ্যে তিনটি রেখাংশ, তিনটি বাহু, তিনটি মধ্যমা, তিনটি কোণ এবং তিনটি কৌণিক বিন্দু রয়েছে। যারা খাতায় লিখবেন তারা প্রথমে সংজ্ঞাটা একটু লিখে নেবেন। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যারা খাতায় লিখে নেবেন তারা একটু লিখে নিতে পারেন, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অতঃপর চিত্র এঁকে পাশের এই কথাটা একটু লিখে দিবেন। তাকে আমি কমেন্টস দেখে নিই একটু। স্যার এখানে এডি মধ্যমা না বিসি মধ্যমা? এখানে দেখেন এডি মধ্যমা, এডি মধ্যমা। আর এই যে বিডি বিষয় আছে, যে বিডি বিষয় আর সিডি বিষয়, এটা হচ্ছে
এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে। মধ্যমার জন্য যে শীর্ষবিন্দুর অপোজিটে যে বিন্দুটা নিব, সেই বিন্দুর কারণে এই বিসিটা সমান দুটি ভাগে ভাগ হবে। যেমন যদি বিডি এর মান 5 সেন্টিমিটার হয়, সিডি এর মান হবে 5 সেন্টিমিটার। আমরা একটা তথ্য জেনে নিলাম যে যে কোনো মধ্যমার কারণে যে বাহুটা থাকে সেই বাহুটা সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়। রেখাংশকে কখন বাহু বলা হবে? যখন একজন প্রশ্ন করেছেন রেখাংশকে আমরা কখন বাহু বলবো? আমরা যখন আবদ্ধ করে দিব, যেমন এখানে একটি রেখাংশ নিলাম, একটি বোর্ডে আপনারা দেখবেন এই প্রশ্ন আছে যে রেখাংশকে কখন বাহু বলা হবে। আমরা এখানে চতুর্ভুজ আঁকবো, একটি রেখাংশ নিলাম, দুটি রেখাংশ নিলাম, তিনটি রেখাংশ নিলাম, চারটি নিলাম। যখন এটা আলাদা আলাদা থাকবে, যেমন এখানে চারটা আলাদা নিলাম, যুক্ত করে নিই, তখন এই চারটার নাম কিন্তু চারটা রেখাংশ। একটু বলে খেয়াল করেন, আমরা এটা আলাদা নিলাম, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তখন কিন্তু আমি কিন্তু বাহু বলতে পারবো না। কিন্তু যখনই আমরা এটাকে আটকে দিলাম, এটাকে আটকে দিলাম, এটাকে আটকে দিলাম, এটাকে আটকে দিলাম, তখন এই যে এবি রেখাংশ ছিল, এই এবি রেখাংশকে বলা হবে ত্রিভুজের চতুর্ভুজের বাহু। এভাবে করে মধ্যমাটাকে আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, মধ্যমার বিষয়টা আরেকবার বলছি। মধ্যমার বিষয়টা আরেকবার দেখেন। ত্রিভুজ তো আমরা 6 ভাবে আঁকতে পারি: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমরা এখানে একটি বিষমবাহু ত্রিভুজ দিলাম। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটি বাহু দৈর্ঘ্য ভিন্ন। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু আছে? 3টি। যেমন এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। 3টি শীর্ষবিন্দুর মধ্যে একটা শীর্ষবিন্দুকে সিলেক্ট করব। একটি শীর্ষবিন্দুকে আমরা সিলেক্ট করলাম, এই যে পাশে লিখে দিলাম একটি শীর্ষবিন্দু, মানে এই শীর্ষবিন্দুটি নেওয়া হলো। আমি যে শীর্ষবিন্দু নিব, খেয়াল করেন এর অপোজিট বাহু নিব। এখন এই শীর্ষবিন্দুর অপোজিট বাহু কিন্তু এসি না, মানে অপোজিট বিপরীত দিকে। তাহলে আমি দেখলাম এই এস এর বিপরীত দিকে আছে কি? এই বিসি বাহু আছে। আমি যে বাহুটা নিব তার ঠিক মধ্যবিন্দু নিব, মানে এই বিসিটাকে সমান দুটি ভাগে ভাগ করে, যেমন এটাকে ভাগ করার পরে মনে করলাম যে এখানে একদম মধ্যবিন্দু পাবো, তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু নিলাম, বিপরীত বাহুর মধ্যবিন্দু। একটু বলে খেয়াল করেন কি নেওয়া হলো? শীর্ষবিন্দু, আর এর বিপরীত বাহুর মধ্যবিন্দু। যদি আমি যোগ করে দেই তাহলে কি পাওয়া যাবে? মধ্যমা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে একটা ত্রিভুজে কি শুধু একটি মধ্যমা? না, যেমন যদি শীর্ষবিন্দু বি নিলাম, বি নিলাম হচ্ছে শীর্ষবিন্দু, আর তাহলে এর অপোজিট বাহু কোনটা নিব? এসি নিব অপোজিট বাহু। এই অপোজিট বাহুর মধ্যবিন্দু নিলাম এখানে, এটা নিলাম বি, এখানে ই নিলাম, তাহলে এই বি যোগ করলে আরেকটা মধ্যমা পেয়ে গেলাম। আবার শীর্ষবিন্দু যদি সি নেই, তাহলে এর অপোজিট বাহু হচ্ছে এবি, এবির মধ্যবিন্দু এক নিলাম, এই সি এবং এ যোগ করলে কি পাবো? মধ্যমা। আচ্ছা, এখানে একটু দেখে নেই, কৌণিক বিন্দুটা আরেকটি ক্লিয়ার করলে হয়। কৌণিক বিন্দু পাবো কিভাবে? একটু একজন প্রশ্ন করেছেন কৌণিক বিন্দু। যখন দুইটি রেখাংশ যে বিন্দুতে মিলিত হবে, এইখানে একটা রেখাংশ, এখানে আরেকটি রেখাংশ, এরা এই বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুকে বলা হবে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। দেখেন আরো মানে এখানে একজন লিখেছেন মধ্যমাটা ক্লিয়ার করা হয়েছে, রেখাংশ ক্লিয়ার করা হয়েছে। হ্যাঁ, আপনাদের যে কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি চাচ্ছি একদম ডিপ লেভেল থেকে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে যদি একটু সময় বেশি লাগে তারপরও আমরা চাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা সামনে আগাবো। তাহলে আমরা আজকে ক্লাসে যে বিষয় আলোচনা করার কথা ছিল তার মধ্যে আমরা সংজ্ঞাটা জেনে ফেলেছি। তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যে চিত্রের কথা বলেছি, যে ত্রিভুজের চিত্রের মধ্যে কি কি রয়েছে সে বিষয়ে আমরা জেনেছি। এখন এই চিত্রের মধ্যে কি লম্বকে দেখানো হয় নাই, আমরা সেই লম্ব এবং মধ্যমার বিষয়টা আরো ক্লিয়ার করব। ক্লিয়ার করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব।
এরপর আমরা দেখে নিব লম্ব আর হচ্ছে মধ্যমা। লম্ব আর হচ্ছে মধ্যমা। একটু বোর্ডে খেয়াল করবেন। আমরা এখানে একটি চিত্র নিলাম এ বি সি। প্রথমেই মনে রাখতে হবে যদি লম্ব পেতে হয় তাহলে শীর্ষবিন্দু থেকে আমি ভূমির উপরে যে রেখা অঙ্কন করব তা ভূমির সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি আবার বলছি, লম্ব পেতে হলে শীর্ষবিন্দু থেকে যে রেখা অঙ্কন করা হবে তা অবশ্যই ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন না করে তাহলে তা কখনোই লম্ব বলা যাবে না। আর লম্বটাকে প্রকাশ করতে হবে কিভাবে? যেমন এখানে আমি এডি লম্ব নিলাম, কার উপরে নিয়েছি? বিসির উপরে। আবার দেখেন এডি লম্ব নিয়েছি, এই লম্ব নিলাম কার উপরে? বিসির উপরে। তার মানে যে লম্ব হবে তাকে প্রথমে লিখতে হবে। যেমন এডি লম্ব, এই লম্বটা কার উপরে? বিসি এর উপরে। আর এই যে মাঝখানে চিহ্ন দিলাম এটা হচ্ছে লম্ব চিহ্ন। একটু পরীক্ষা করবেন, যে লম্ব হবে সে কিন্তু আগে আসবে, আর যার উপরে লম্ব হবে সে পরে আসবে। আর মাঝখানে যে চিহ্নটা বসানো হয়েছে এটা হচ্ছে লম্ব চিহ্ন। তাহলে আমরা দেখলাম এডি লম্ব হচ্ছে বিসি। আমি আরেকটু ক্লিয়ার করছি। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত রেখা অংশ যদি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ওই রেখা অংশকে লম্ব বলা হয়। হ্যাঁ, এখানে জি জি বলেন। একজনের প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, একটু হ্যাঁ শব্দ নিয়ে সমস্যা করছে। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, একজনের প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, হয়তো নেটে সমস্যা। আপনি একটু মিউট করে তারপরে একটু প্রশ্ন করে ফেলবেন। আচ্ছা, আপনাকে সুযোগ দেওয়া হবে। আমরা একটু আবার দেখে নেই। একটু বিষয় খেয়াল করতে হবে, এই যে লম্ব এবং উচ্চতা, লম্ব এবং উচ্চতা কিন্তু এখানে একই বিষয়। অর্থাৎ যদি রেখাটি ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ওই রেখা অংশকে বলা হবে লম্ব বা উচ্চতা। একটু খেয়াল করবেন। এখন একটু আগে কিন্তু মধ্যমা নিয়ে আমরা কথা বলেছিলাম, তারপরও এই চিত্রের মধ্যে আমরা আরেকটি মধ্যমা আনবো। এটি দেখলাম হচ্ছে লম্ব। এরপরে এই চিত্রের মধ্যে আমরা একটা মধ্যমা দেখব। মধ্যমার নিয়ম কি ছিল? মধ্যমান ছিল একটা শীর্ষবিন্দু আমরা নিব এবং এর অপোজিট বাহুর মধ্যবিন্দু। শীর্ষবিন্দু নিলাম এ আর অপোজিট বাহু হচ্ছে বিসি, এর মধ্যবিন্দু নিলাম হচ্ছে ই। এরপরে এ এবং ই যোগ করলাম, এ এবং ই যোগ করে দিলাম, তাহলে এই কে বলা হবে মধ্যমা। এখানে অনেকগুলো দাগ দেওয়া হয়েছে, বিষয়টা এই জন্য ঘোরাটা মনে হচ্ছে। আমি সুন্দর করে চিত্রটা মুছে ফেলে আর একটি নতুন চিত্র এঁকে দিচ্ছি। একটু করে খেয়াল করেন, এই চিত্রের মধ্যে আমি এ বিন্দু থেকে একটি লম্ব নিব আর একটি মধ্যমা নিব। এ বিন্দু থেকে একটি লম্ব নিব আর একটি মধ্যমা। লম্ব নেওয়ার শর্ত হচ্ছে ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করতে হবে। তাহলে আমি একটা খাড়া এখানে দাগ দিলাম, তাহলে দেখলাম এখানে ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করেছে। এই কারণে আমি এখানে এই এডি কে বলবো কি লম্ব। এরপরে আমি বলেছি এই বিন্দু থেকে একটি মধ্যমা আঁকা হোক। তাহলে আমরা কি করব? শীর্ষবিন্দু দিলাম। এরপর কি করতে হবে? এর অপোজিট বাহুর মধ্যবিন্দু নিতে হবে। অপোজিট বাহু হচ্ছে বিসি, এর মধ্যবিন্দু না হলো ই বিন্দু। এরপরে এ এবং ই যোগ করা হলো, তাহলে এই কে বলা হবে মধ্যমা। এখন কোন কোন চিত্রের মধ্যে লম্ব এবং মধ্যমা কিন্তু একই জায়গা থেকে চলে যেতে পারে, যেমন সমবাহু ত্রিভুজ।
কিন্তু সংখ্যা কিন্তু ভিন্ন, সংখ্যা কিন্তু ভিন্ন, কিন্তু রেখাটা একটার উপর থেকে আরেকটা চলে যেতে পারে। স্যার মধ্যমা তাহলে কি একই শীর্ষবিন্দু থেকে আসবে আর কি, তাই না? মধ্যমা একই শীর্ষবিন্দু, মধ্যমা একই শীর্ষবিন্দু থেকে আসবে আর কি, মধ্যমা একই শীর্ষ, হ্যাঁ একটু বলবেন। মধ্যমা একই শীর্ষবিন্দু থেকে আসবে আর কি ভূমিতে। হ্যাঁ মধ্যমা যে শীর্ষবিন্দু থেকে না, একই শীর্ষবিন্দু না, আমি কিন্তু মধ্যমা যে কোনো শীর্ষবিন্দু থেকে নিতে পারি। এটা আমরা এখানে শুধু প্রমাণ করার জন্য নিয়েছি যে এই বিন্দু থেকে আমি একটা মধ্যমা আঁকবো, একটি লম্ব আঁকবো, মানে তুলনা করার জন্য। কিন্তু আপনি কিন্তু শুধু মধ্যমা কিন্তু এই বিন্দু থেকেই না, আপনি কিন্তু বি বিন্দু থেকে মধ্যমা আঁকতে পারেন। মধ্যমা আঁকতে গেলে সেক্ষেত্রে কি করতে হবে, শীর্ষবিন্দু বি আর অপোজিট বাহু হচ্ছে এসি, এর মাঝখানে যোগ করলে কি হয়ে যাবে, আর কি মধ্যমা। আচ্ছা আচ্ছা, সেখানে 90 ডিগ্রি শর্ত নাই আর কি, জি সেখানে 90 ডিগ্রি শর্ত, সেখানে 90 ডিগ্রি শর্ত নাই আর কি। না 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 না, হ্যাঁ হ্যাঁ এটা আপনি ধরতে পেরেছেন। বিষয়টা হচ্ছে যে মধ্যমা বললে সেখানে 90 ডিগ্রি ডাজন্ট ম্যাটার, সেখানে মূল কথা হচ্ছে শীর্ষবিন্দু আর অপোজিট বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যমা। আর লম্ব বললেই সেখানে 90 ডিগ্রিটা হচ্ছে প্রধান, মানে সেখানে 90 ডিগ্রি মাস্ট হতেই হবে। স্যার একটা প্রশ্ন। জি জি বলেন। আচ্ছা, যেমন হচ্ছে ডিসি এর উপর হচ্ছে আমার এডি লম্ব, একইভাবে তো হ্যাঁ একইভাবে এডি এর উপর তো স্যার ডিসিও লম্ব, তাই না স্যার? এটা যদি মানে 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 একই টাইমে দুইটা কিন্তু লম্ব হবে না। যেমন আমি যদি এটাকে আলাদা করে দেই, আপনি বলেছেন এই এডি লম্ব কার উপরে, বিসির উপরে। এই যে খেয়াল করেন আমি এখানে কি বললাম, এডি লম্ব হচ্ছে বিসি। ওকে এটা ঠিক আছে। এখন আপনি কাজ করেন, আপনি কি এডি কে বের করেন, মানে এটা বিসি থাকা না থাকা সমান কথা, কিন্তু এটা মাঝখান থেকে পুরো কিন্তু 90 ডিগ্রি। তা আমি যদি উল্টো নেই বিষয়টাকে, এডি কে এইখানে নিলাম মানে প্রথম নিলাম, আর এরপর সিডিটা নতুন করে আঁকলাম, তার সেক্ষেত্রে আমি কিন্তু বলবো এই যে বিসি লম্ব হচ্ছে এডি, বিসি লম্ব এডি, মানে একটা সাপেক্ষে আরেকটি লম্ব, কিন্তু একই টাইমে দুইটাকে কিন্তু লম্ব বলা যাবে না, একটাকে বেস ধরতে হবে আর একটাকে লম্ব ধরতে হবে। কারণ এখানে আপনার দ্বিতীয় কন্ডিশন কিন্তু মেনেছে। রাকিব আপনি যে বলেছেন যে বিসি কে আমি এডির উপর লম্ব বলতে পারবো কিনা, অবশ্যই বলা যাবে। কেন? কারণ মাঝখানে কিন্তু শর্ত মেনেছে 90 ডিগ্রি আছে। ক্লিয়ার কিনা? জি স্যার ধন্যবাদ। সেটা হচ্ছে স্যার ম্যাথের উপরও ডিপেন্ড করবে যে ম্যাথ আমাকে কোনটাকে ভূমি ধরতে হবে। মানে মানে কোনটা লম্ব এবং কোনটা ভূমি ধরবো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রশ্ন এসেছে একটু এখনই একটু ব্যাখ্যা করে দেই। আমরা যখন সমকোণী ত্রিভুজের কথা বলবো, আমি একটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে, এরপর আমরা একটা ব্যাখ্যা করব। একটু করে খেয়াল করবেন, আমরা এখানে একটা কোণ নিয়েছি, এই কোণটির মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। সমকোণ আমরা পেয়ে গেলাম। সমকোণ থেকে কিন্তু আসছে সমকোণী ত্রিভুজ। আমি যখন এ এবং সি যোগ করে দিব তখন কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। তাহলে এর সাথে আমরা আরেকটা বিষয় জানলাম, একটা সমকোণী ত্রিভুজে সর্বোচ্চ একটি সমকোণ থাকতে পারে, আর বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে আমি এখানে কাজ করে দিলাম যে সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব রয়েছে, ভূমি রয়েছে, অতিভুজ রয়েছে। প্রশ্ন হচ্ছে অতিভুজ কাকে বলে? আমরা যে সমকোণ নিয়েছিলাম, সমকোণের অপোজিটে যে বাহু থাকবে তাকে বলা হবে অতিভুজ। একটু মনে খেয়াল করবেন, যে সমকোণ আছে এই সমকোণের অপোজিটে যে বাহু রয়েছে তাকে বলা হবে অতিভুজ। আর সমকোণের সাথে, এটা হচ্ছে সমকোণ, সমকোণের সাথে এবি বাহু রয়েছে, বিসি বাহু রয়েছে। এই দুইটি বাহুর মধ্যে একটিকে বলা হবে লম্ব এবং অপরটিকে বলা হবে ভূমি। একটু মনে খেয়াল করবেন, সমকোণের সাথে যে বাহু দুটি লেগে রয়েছে তার একটিকে বলা হবে লম্ব, অপরটিকে বলা হবে ভূমি। আমার প্রশ্ন হচ্ছে
এই যে আমরা চিত্র নিলাম, এই চিত্রের মধ্যে কোনটি লম্ব এবং কোনটি ভূমি, একটু কমেন্টসে জানাবেন আপনারা। এবিসি ত্রিভুজ, আমরা তো অতিভুজ তো সিলেক্ট করেই ফেললাম, তার ভিতরে এবি এবং বিসি এর মধ্যে এবি এবং বিসি, আবার দেখেন এবি এবং বিসি এই দুইটা বাহুর মধ্যে কোনটিকে লম্ব বলা হবে এবং কোনটিকে ভূমি বলা হবে, একটু কমেন্টসে বলবেন। স্যার লম্বিতি বাবু, সরি স্যার। একটু আবার বলবেন মিসবা, আপনি একটু আবার বলবেন। আচ্ছা, এবি লম্ব বলেছেন, হ্যাঁ একজনে বলেছেন এবি লম্ব, আমরা আরো কমেন্টস কিছু নেওয়ার চেষ্টা করব। বিসি লম্ব এন্ড এবি ভূমি, একজনে বলেছেন বিসি লম্ব। এবি লম্ব বিসি ভূমি, আচ্ছা আমরা অনেকে বলেছেন এবি লম্ব আর বিসি ভূমি, বিসি ভূমি, বিসি ভূমি বলেছেন। আচ্ছা আমরা একটু ব্যাখ্যা চলে যাই, একটু বলে দিতে করবেন, হ্যাঁ মিসবা আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা আমরা একটু দেখে নিই, একটু বলে খেয়াল করেন, এই বিষয়গুলো কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে কোনটি লম্ব এবং কোনটি ভূমি, এই বিষয়টা কিন্তু আপনার খুব ভালো করে বুঝতে হবে, কারণ ওখানে কিন্তু অনেক অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলো সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু লম্ব এবং ভূমি বিষয়টা ক্লিয়ার হতে হবে। এখানে মূল বিষয় হচ্ছে সমকোণ ছাড়া বাকি শুক্রকোণ দুটির মধ্যে যে কোণের মান দেওয়া থাকবে, একটু বলে খেয়াল করবেন, সমকোণ ছাড়া বাকি শুক্রকোণ দুটির মধ্যে যে কোণের মান দেওয়া থাকবে তার অপোজিট বাহুকে লম্ব বলা হবে। তাহলে আমরা দেখলাম এই চিত্রে বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি। এখন যদি এরকম থাকতো, যেখানে একটি চিত্র রয়েছে এ বি সি, মানে এখানে এই কোণের মানও দেওয়া নেই, সি কোণের মানও দেওয়া নেই, কোন কোণের মানে দেওয়া নাই। যদি এই রকমের হয়, যদি শুক্রকোণ দুটির মধ্যে কোন কোণের মান না দেওয়া থাকে, এই ক্ষেত্রে সাধারণত আমরা নিচের অংশকে ভূমি বলে লিখব আর উপরের অংশকে লম্ব করব। যদি কোণের মান না দেওয়া থাকে, কিন্তু যদি কোণের মান সিলেক্ট করে দেওয়া থাকে, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি আমি একটা প্রশ্নের মাধ্যমে, তাহলে বুঝতে আরো সহজ হবে। একটু বলে খেয়াল করবেন, একটি লম্বা গাছ, রিটেনের ক্ষেত্রে কিন্তু খুবই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। একটি লম্বা গাছ জ্বরে সি বিন্দুতে ভেঙে গেছে, কোন বিন্দুতে? সি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, মানে এখান থেকে ভেঙে সি বিন্দুতে ভাঙার পরে এই যে এসি ভেঙে এখানে পড়লো, মানে সি ডি বিন্দু পর্যন্ত চলে আসলো। এটা বলে খেয়াল করেন, আমার গাছটা সি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এই ডি পর্যন্ত চলে আসছে, তা এইটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ, আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এখন কিন্তু আর এটা নাই, কারণ আমার এটা ভেঙে কিন্তু এখানে পড়েছে। তাহলে প্রশ্ন করা এরকমের, একটা লম্বা গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তাহলে বলা হয় যে গাছের দৈর্ঘ্য কত? প্রশ্নটা আবার শুনেন, একটি লম্বা গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে যে
মাটি স্পর্শ করলো, বলা হয় গাছের দৈর্ঘ্য কত। এখন আমি এই অঙ্কের সমাধান করার জন্য আমি যদি এটা সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে sin cos tan এর রিলেশনের মাধ্যমে আমি এখানে গাছের উচ্চতা বের করব। এক্ষেত্রে আমি যখন সমাধান করতে যাব তখন দেখেন আমি এখানে এই অতিভুজ তো ফিক্স করে ফেললাম, যেহেতু b হচ্ছে সমকোণ, তাহলে আমি CD কে অতিভুজ বললাম, CD হচ্ছে অতিভুজ। এরপরে এই BC এবং BD, BC এবং BD এর মধ্যে কোনটি এখানে লম্ব? আমরা দেখতে পাচ্ছি যেহেতু কোণের মান দেওয়া আছে C বিন্দুতে, এই কারণে এই BD হচ্ছে আমার লম্ব। এখানে BD হচ্ছে লম্ব আর এই BC হচ্ছে আমার হচ্ছে ভূমি। এখন কেউ যদি BC কে লম্ব আর BD কে যদি ভূমি ধরে সে কাজ করে, তার কিন্তু অ্যানসার মিলবে না। তো এই কারণে কোনটি লম্ব এবং কোনটি ভূমি বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে সূক্ষ্মকোণ দুটির মধ্যে যে কোণের মান দেওয়া থাকবে সেই কোণের অপোজিট বাহুকে সর্বদাই লম্ব বলা হবে। আমরা কিছু কমেন্ট দেখতে পেয়েছি যে যে কোণের মান দেওয়া থাকবে তার বিপরীত বাহু। ধন্যবাদ, ঠিকই বলেছেন, সমকোণ ছাড়া যে কোণের মান দেওয়া থাকবে তার বিপরীত বাহু লম্ব হবে। ধন্যবাদ। তাহলে আমি বিষয়টা একটু দেখে নিলাম যে আসলে কোনটি লম্ব এবং কোনটি ভূমি বলা হবে। এই বিষয়ে আমাদের আরো আলোচনা হবে যখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। তখন আমরা আবার মূল আলোচনায় চলে আসি। একজনে লিখেছেন রিপিট করলে রিপিট করে নিন। আচ্ছা দেখেন, এখানে বলা হয়েছিল সূক্ষ্মকোণ দুটির মধ্যে একটা সূক্ষ্মকোণ কিন্তু দেওয়া আছে দুইটি। প্রথমে বলেছিলাম সমকোণী ত্রিভুজে কিন্তু একটা সমকোণ থাকতেই হবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে একটা সমকোণ মানে 90 চলে গেল, তাহলে বাকি দুইটির যোগফল কিন্তু এই যে এই কোণ আর সি কোণ, এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যদি এটা 1 ডিগ্রি হয় তাই এটা হচ্ছে 89 ডিগ্রি। তার মানে এখানে এটা তো আর ছোট নেওয়া যায় না, কারণ 100 ডিগ্রি নিলে তো আর এখানে কোণই হবে না। তো 1 ডিগ্রি এবং 89 ডিগ্রি দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ। তার মানে সমকোণ ছাড়া বাকি যে দুটো কোণ রয়েছে এরা প্রত্যেকই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণ দুটির মধ্যে যে কোণের মান দেওয়া থাকবে, যেমন মনে করেন এখানে কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। কোণের মান না দেওয়া থাকলে কিন্তু আপনি নিচেটাকে ভূমি বলবেন, উপরটাকে লম্ব বলবেন, কোণের মান না দেওয়া থাকলে। আর যদি কোণের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে যে কোণের মান আছে তার বিপরীত বাহুকে লম্ব ধরে কাজ করতে হবে। আরেকজন বলেছেন যদি মান দেওয়া না থাকে তাহলে কি নিচেরটা বাহু না, যদি মান না দেওয়া থাকে, যদি মান সেক্ষেত্রে আমাদের কাজ করার সুবিধার্থে আমরা বিসি কে ভূমি বলবো এবং উপরটাকে আমরা লম্ব বলবো। এভাবে আমরা কাজ করব। একটু বোর্ডে খেয়াল করবেন, আমরা ইতিমধ্যেই লম্ব এবং মানে মধ্যমা নিয়ে কথা বলেছিলাম। এরপরেই আমরা এখানে একটু কথা বলেছিলাম যে আপনাদের বাহুবিধের ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ বেধের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কিন্তু এর আগে যে কমন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে একটা ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি, সেটা যেভাবেই আঁকে না, আবার যদি বলা হয় যে একটা ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিস্থ কোণ পাওয়া যাবে তাদের সমষ্টি কত হবে 360 ডিগ্রি, এটা কিন্তু কমন বৈশিষ্ট্য। আবার ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণ পাওয়া যাবে এই বহিস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণ দুটির যোগফলের সমান হবে। তা এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একাধিক ত্রিভুজের জন্য এক রকমের না, সকল ত্রিভুজের জন্য সমান। তা এই রকমের আমরা বৈশিষ্ট্যগুলো আমরা আগে শিখে নিব, এরপরে আমরা ইন্ডিভিজুয়াল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো। একটু বোর্ডে দেখে নেবেন। প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিব। একটু বোর্ডে দেখে নেবেন। ত্রিভুজের সাধারণ বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজ যেভাবেই আঁকা হোক না কেন, সেটা হতে পারে সমবাহু ত্রিভুজ, হতে পারে
সমদ্বিবাহু ত্রিভুজ, হতে পারে বিষমবাহু ত্রিভুজ। এভাবে করে ত্রিভুজ যেভাবেই আঁকা হোক না কেন, ওই ত্রিভুজের যে তিনটি কোণ রয়েছে, এ কোণ, বি কোণ, সি কোণ, এই তিনটা কোণকে যোগ করলে ওই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য জেনে নিলাম, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এরপরে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য জেনে নিব। 2 নম্বর বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম পরীক্ষা চলে আসে। আমরা প্রথমে শিখব শাপলা, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আবার একটু দেখে নিই। 2 নম্বর নিয়মে চলে যাব। 2 নম্বর নিয়ম হচ্ছে, একটা ত্রিভুজে আমরা জানি তিনটি বাহু থাকে। কয়টি বাহু থাকে? তিনটি বাহু থাকে। এবি বাহু, বিসি বাহু আর সি বাহু। এই তিনটি বাহুর মধ্যে আমরা দেখলাম এই বিসি বাহু হচ্ছে বৃহত্তম বাহু। একটা মান ধরে নেই, এর মান ধরলাম আমরা হচ্ছে 3, আর এর মান ধরলাম আমরা হচ্ছে 4, এর মান ধরলাম 5। এই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এখানে তৃতীয় বাহু বলতে বৃহত্তম বাহুকে বোঝানো হয়। তার মানে আমরা দেখলাম এখানে এবি প্লাস এসি বড় হবে কার চেয়ে? বিসি এর চেয়ে। আমি আবার রিপিট করছি, ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম হবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে? মানে যেহেতু আমাদের মূল টার্গেট কিন্তু পরীক্ষা ভালো করা, আর পরীক্ষা ভালো করতে হলে কি বেসিকটাকে স্ট্রং করতে হবে, এবং স্ট্রং এর পাশাপাশি এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে কিন্তু আমাদের কিন্তু একটু চর্চা করতে হবে। শুধু বেসিক জেনে নিলাম কিন্তু কোন ধরনের প্রশ্ন হতে পারে এই বিষয়টা মাথায় নিলাম না, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমরা সেটা সলভ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু জেনে নিব 2 নম্বর থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, যারা 1 নম্বর লিখে নেবেন তারা একটু লিখে নিতে পারেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে আমরা বলেছি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এখান থেকে প্রশ্ন এরকম হয়, নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? গঠন করা যাবে না। কি বলা হয়েছে? নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। যেমন ক নম্বরে রয়েছে 3, 4, 5, খ নম্বরে রয়েছে 4, 5, 8, গ নম্বরে রয়েছে 5, 6, 12 এবং গ নম্বরে রয়েছে, আপনারা অ্যানসারটা করার চেষ্টা করবেন। মানে এখানে ক খ গ এর ভিতরে কোনটা দিয়ে তৈরি করা যাবে না। যেমন এখানে রয়েছে 5, 8 আর হচ্ছে 7। একটু অ্যানসার করার চেষ্টা করবেন যে এর মধ্যে কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। গ নাম্বার। অলরেডি উত্তর আমরা পেয়েছি। এখানে স্যার গ। একজনে ভুল উত্তর করেছেন। আমি একটু আপনি শুধু একজনের ভুল হয়েছে আর বাকি সবাই ঠিক করেছেন। আচ্ছা, আমি শর্তটা আবার বলে দিচ্ছি একটু। আমাদের মূল শর্ত হচ্ছে এখানে কিন্তু সবগুলো ত্রিভুজের বাহু 3, 4, 5। নিয়ম হচ্ছে আমি বৃহত্তম বাহুকে রেখে দিব এবং বাকি দুটি বাহু যোগ করব, মানে 3 আর 4 যোগ করলে কত হয়? 7।
যদি এদের যোগফল তৃতীয় চেয়ে বড় হয় তাহলেই কেবল ত্রিভুজ আঁকা যাবে, আর যদি সমান হয় বা ছোট হয় তার ত্রিভুজ কিন্তু আঁকা যাবে না। তাহলে আমরা একটু দেখে নিই যে যেমন ক নম্বরটি দেখলাম আঁকা যাবে, তাহলে ক নম্বরটি আঁকা যাবে কিনা, যেমন বৃহত্তম হচ্ছে 8 আর বাকি দুটি যোগ করলে কত হয় 9, তার মানে দেখুন দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, আঁকা যাবে। আবার এখানে দেখেন এখানে তৃতীয় বাহু হচ্ছে 12 আর বাকি দুটি যোগ করলে কত হয়, এই দুটি যোগ করলে হচ্ছে 11। তাহলে আমি দেখলাম দুইটি বাহু যোগ করলে এদের যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় না, কারণ দুই বাহু যোগ করলে 11, তা 12 চেয়ে কিন্তু 11 বড় নয়। এই জন্য এই 5, 6 এবং 12 দ্বারা কোনো ত্রিভুজ আঁকা যাবে না। আর শেষের থেকে এখানে 8 আর বাকি দুটি যোগ করলে হচ্ছে মানে 7 + 12, এখানে দুইটার যোগফল কিন্তু 8 হচ্ছে বড়, তার মানে এখান থেকে আঁকা যাবে। এখান থেকে আর ধরনের প্রশ্ন হতে পারে, সেটি আমরা একটু দেখে নিব। যেমন বলা হতে পারে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না? আবার দেখুন ত্রিভুজের 3টি বাহু থাকে, তার মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বলা হয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না, যেমন ক নম্বরে বলা হলো এখানে 8 সেন্টিমিটার, খ নম্বরে বলা হলো 10 সেন্টিমিটার, গ নম্বরে বলা হলো 13 সেন্টিমিটার, আর গ নম্বরে বলা হলো 9 সেন্টিমিটার। একটু উত্তর করার চেষ্টা করবেন। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বলা হয়েছে এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না। অপশনে রয়েছে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। আপনারা একটু কমেন্টসে অ্যানসার করার চেষ্টা করবেন। এবার কিন্তু সবারই হয়েছে, এখন পর্যন্ত আমরা যাদের উত্তর পেয়েছি সবার উত্তরটি হয়েছে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে না, একটু দেখেন। আমরা কিন্তু ইতিমধ্যে দুই বাহু পেয়েছি 5 এবং 6। এখন যদি তৃতীয় বাহু 8, 9 হয় তাহলে 8 নেওয়া যায় কিনা? 8 কিন্তু নেওয়া যায়, কারণ তৃতীয় বাহু হচ্ছে 8 আর বাকি দুটো যোগ হচ্ছে 6 + 11, ত্রিভুজ আঁকা যাবে। 10 তাও কিন্তু নেওয়া যায়, কারণ তৃতীয় বাহু হচ্ছে 10 আর বাকি দুটো যোগ হচ্ছে 11, মানে যেহেতু 10 এর চেয়ে 11 বড়, আঁকা যাবে। যদি আমি 9 নেই 9 নেওয়া যাবে, কারণ এই 9 এর চেয়ে ত্রিভুজের যোগফল বড়। কিন্তু যদি গ নেওয়া হয়, যদি 13 নেওয়া হয়, তাহলে দেখেন এই 13 এর চেয়ে কিন্তু এই দুই বাহুর যোগফল বড় না, মানে এই দুই বাহুর যোগফল হচ্ছে 11, তা 13 এর চেয়ে কি 11 বড়? 11 বড় নয়, এই কারণে এটা দেওয়া যাবে না। এখন যদি এখানে 13 না থেকে 11 থাকতো, 13 না থেকে 11 থাকতো, 11 হলেও কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। কারণ কি, দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু চিত্র আঁকা যাবে না। কি করতে হবে? বড় হতে হবে, মানে এখানে এই দুই বাহুর যোগফল কিন্তু অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। যেমন যদি বলা হয় 3, 4, 7, এটি দ্বারা ত্রিভুজ আঁকা যাবে কিনা? এটি দ্বারা কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। কেন যাবে না? তার তৃতীয় বাহু হচ্ছে 7 আর বাকি দুটির যোগফল হচ্ছে কত? 7। তাহলে দেখলাম এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে সমান, সমান হলে কিন্তু আঁকা যাবে না। অবশ্যই কি হতে হবে? এই দুই বাহুর যোগফলকে বড় হতে হবে। তাহলে আমরা দুটো বিষয় জেনে নিলাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 2 নম্বর জেনে নিলাম ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এরপরে 3 নম্বরে দেখে নিব, এখন যদি দুই বাহুর যোগফল না বলে, যদি বিয়োগফল বলে, আগে বলছিলাম দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, আর এখানে বলবো স্যার দুই বাহু বিয়োগ করা হয়। একটু কি জানি বলছি না, শহীদুল্লাহ আপনি কি বলতে চাচ্ছেন? স্যার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই নিয়ম কি হবে 2 নাম্বারের ক্ষেত্রে যেটা হয়েছে 2 নাম্বার হ্যাঁ, বৈশিষ্ট্য? দেখেন আমরা সমকোণ ত্রিভুজ নিলাম,
সমকোণী ত্রিভুজ হচ্ছে 3 4 5। আমরা একটু এর চেয়ে বড় যদি নেই তাহলে হলো 6 আর 10, 6 8 10। একটু খেয়াল করেন, আবার এখানে তিনটি বাহু নিলাম 3 4 5, বৃহত্তম বাহু 5 রেখে দিলাম, বাকি দুই বাহুর যোগফল কত 7। তাহলে দুই বাহুর যোগফল তিন বাহুর চেয়ে বড়, তার মানে ত্রিভুজ আঁকা যাবে। এখানে বৃহত্তম বাহু কত 10 আর বাকি দুটির যোগফল কত 14, তাহলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, আঁকা যাবে। মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই শর্ত মানতেই হবে। আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর নিয়মে যাব। 3 নম্বর বলা হয়েছে দুই বার বিয়োগফল। এবিসি ত্রিভুজ আমরা নিলাম এখানে, এর ভিতরে এসি মাইনাস এবি এর চেয়ে কিন্তু আবার তৃতীয় বাহু বড় হবে। আগে বলছিলাম কি দেখেন, আগে বলেছিলাম দুই বাহুর যোগফল যে এবি প্লাস এসি বড়, এটা ছিল 2 নম্বর রুল। এবি প্লাস এসি বড় হবে কার চেয়ে? তৃতীয় বাহুর চেয়ে, এটা বড় হবে। আর এখানে বলছে যদি বিয়োগ করি, বিয়োগ করলে সেক্ষেত্রে বিয়োগফলের তুলনায় তৃতীয় বাহুটা বড় হবে। বিষয়টা আবার খেয়াল করেন, যদি দুই বাহু যোগ করা হয় তাহলে ওই যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, আর যদি দুই বাহু বিয়োগ করা হয় সেক্ষেত্রে বিয়োগফলের তুলনায় কি বড় হবে? তৃতীয় বাহু বড় হবে। তাহলে যারা লিখে নেবেন তারা একটু লিখে নেন, ত্রিভুজের 3 বাহুর মধ্যে দুইটি বাহুর বিয়োগফল অপেক্ষা তৃতীয় বাহু বৃহত্তম হবে। ত্রিভুজের দুটি বাহুর বিয়োগফলের তুলনায় তৃতীয় বাহু বৃহত্তম হবে। এরপরে আমরা 4 নম্বর নিয়মে চলে যাব। 4 নম্বর বিষয়টা একটু বডি খেয়াল করবেন। একটি ত্রিভুজের যে কোনো একটি বাহু যদি বর্ধিত করা হয়, এখানে একটি ত্রিভুজে কয়টি বাহু রয়েছে? 3টি বাহু রয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু রয়েছে, পরীক্ষায় আসে, প্রায় আসে। আমরা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করব। সবগুলোতে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম নেই, যেমন এই যে 4 নম্বর থেকে কিন্তু মানে অসংখ্য জায়গায় মানে ম্যাথ চলে আসছে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি পরীক্ষা কিন্তু 1 সেকেন্ড বা 2 সেকেন্ড উত্তর করে ফেলতে পারবেন। একটু পরে খেয়াল করবেন, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, বাহু আছে কয়টি? 3টি। এই 3টির মধ্যে কয়টিকে বর্ধিত করা হবে? একটিকে। আমরা এখানে এই বিসি বাহুকে বর্ধিত করে দিলাম। আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর বাইরের দিকে যে কোণ উৎপন্ন হয় ওই কোণকে বলা হয় বহিস্থ কোণ। বহিস্থ কোণ তৈরি হবে কিন্তু বাহু বৃদ্ধির সাপেক্ষে। যেমন আমরা এখানে এবি কে বর্ধিত করি নাই, এজন্য কিন্তু এখানে বহিস্থ কোণ পাওয়া যায় না। বিসি কে বর্ধিত করি নাই, তার মানে কিন্তু বহিস্থ কোণ পাওয়া যায় না। বাহু বর্ধিত করার সাপেক্ষে কিন্তু বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর বাইরের দিকে যে কোণ উৎপন্ন হবে ওই কোণকে বলা হবে কি? বহিস্থ কোণ। আর আমরা জানি ত্রিভুজের অভ্যন্তরে যে 3টি কোণ রয়েছে এই 3টির কোণ হয় অন্তস্থ কোণ। ভিতরের কোণগুলোকে বলা হবে কি? অন্তস্থ কোণ। আর বাহু বৃদ্ধির সাপেক্ষে বাইরের কোণ বলা হবে বহিস্থ কোণ। গত ক্লাসে আমি বলেছিলাম একটি অন্তস্থ কোণ আর একটি বহিস্থ কোণ যদি যুক্ত করা হয় বা যোগ করা হয় তাহলে এই দুইটা কোণ মিলে সরলকোণ হয়ে যায় এবং এদের যোগফল হয় 180 ডিগ্রি। আমি একটু লিখে দিচ্ছি, প্লাস একটি বহিস্থ কোণ ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটু তাকায় দেখেন, এখানে অন্তস্থ কোণ ছিল AC, কোণের যে বিষয়টা প্রকাশ করা যায়, যেমন শুধু বিদ্যারা কিন্তু কোণকে প্রকাশ করতে পারে না, অথবা যদি সম্পূর্ণ পাঠকে একাত্ম করে লিখতে চান
এইভাবে কোণ এ বি সি মানে মাঝখানে কোণকে রাখতে হবে, অথবা আপনি কোণ সি বি এ এরকম কিন্তু লিখতে পারেন। আর এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা জ্যামিতির ক্ষেত্রে কোণের চিহ্ন লেস দ্যান একটা কিন্তু যেমন আমি যদি 50 60 করব একটু হ্যালো, আসসালামু আলাইকুম। স্যারের একটু নেটের সমস্যা আছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে।